গল্পলোক প্রেজেন্টস টেগা টাইমস। সব গল্প ঘুম পাড়ায় না, কিছু গল্প ঘুম কেড়ে নেয়। গল্পলোকে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, মৃত্যুকে ভয় কে না পায়, কিন্তু ধরুন আপনার জীবনই যদি মৃত্যুর চেয়েও ভয়ানক হয়ে দাঁড়ায়। রবীন্দ্রনাথ ঠাকুর এই গল্পে খুব সাধারণ ভাষার প্রয়োগেই যে কি ভীষণ দার্শনিক দিক ফুটিয়ে তোলা যায় তা খুব সহজেই বুঝিয়ে দিয়েছেন। এবং সেই দর্শন যদি আমরা আজকের গল্প পাঠে সঠিকভাবে ফুটিয়ে তুলতে পারি, তবে সাবস্ক্রাইব করুন গল্পলোক প্রোডাকশনসকে। তবে শুরু হচ্ছে টেগা টাইমসের সেকেন্ড এপিসোড, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প জীবিত ও মৃত। রানীহাটের জমিদার সারদা শঙ্কর বাবুদের বাড়ির বিধবা বউটির বাপের কোলে কেউ ছিল না। সকলেই একে একে মারা গিয়েছে। স্বামীর কুলেও ঠিক নিজের বলতে কেউ নেই। একটি ভাসুরপো, সারদা শঙ্করের ছোট ছেলেটি, সেই তার চোখের মণি। সে জন্মানোর পর থেকেই তার মা বহু কাল ধরে এক কঠিন রোগে ভুগেছিল। সেই জন্য এই বিধবা কাকি কাদম্বিনী তাকে মানুষ করেছে। পরের ছেলে মানুষ করলে তার প্রতি প্রাণের টান আরও যেন বেশি হয়, কারণ তার উপরে অধিকার থাকে না, তার উপরে থাকে না কোনো সামাজিক দাবি। কেবল যা থাকে তা হলো স্নেহের দাবি। কিন্তু শুধুমাত্র স্নেহ সমাজের সমক্ষে নিজের দাবি কোনো দলিল অনুসারে প্রমাণ করতে পারে না এবং চায়ও না। কেবল অনিশ্চিত প্রাণের ধনটিকে দ্বিগুণ ব্যাকুলতার সাথে ভালোবাসে। বিধবার সমস্ত রুদ্ধ প্রীতি এই ছেলেটার মধ্যে রোপণ করে এক শ্রাবণের রাতে কাদম্বিনীর অকস্মাৎ মৃত্যু হলো। হঠাৎ কী কারণে তার হৃদস্পন্দন স্তব্ধ হয়ে গেল। সময় জগতের আর সর্বত্র চলতে লাগলো, কেবল সেই স্নেহকাতর ছোট্ট নরম বুকের ভিতর সময়ের ঘড়ির কল চিরকালের মতো বন্ধ হয়ে গেল। পাছে পুলিশের উপদ্রব ঘটে, এই জন্য একেবারে চুপি সারে জমিদারের 4 জন ব্রাহ্মণ কর্মচারী এক মুহূর্ত বিলম্ব না করে মৃতদেহ দাহ করতে নিয়ে গেল। রানীহাটের শ্মশান লোকালয় থেকে বেশ দূরে। পুকুরের ধারে একখানি কুটির এবং তার কাছেই একটা প্রকাণ্ড বটগাছ। সেই বিশাল মাঠে আর কোথাও কিচ্ছু নেই। আগে এখান দিয়ে নদী বয়ে যেত, এখন সে নদী একেবারে শুকিয়ে গেছে। সেই শুকনো জলপথের এক অংশ খুঁড়ে শ্মশানের পুকুর বাড়ানো হয়েছে। এখনকার লোকেরা এই পুকুরকেই পুণ্য স্রোতস্বিনীর প্রতিনিধি স্বরূপ মনে করে। মৃতদেহ কুটিরের মধ্যে রেখে চিতার কাঠ আসবার অপেক্ষায় 4 জনে বসে রইল। কাঠ আনতে এত দেরি হচ্ছে দেখে অধৈর্য হয়ে 4 জনের মধ্যে নিতাই এবং গুরুচরণ এই বিলম্বের কারণ খুঁজতে গেল। বিধু এবং বনমালী মৃতদেহ রক্ষা করে ওই জায়গাতেই বসে রইল। শ্রাবণের অন্ধকার রাত, থমথমে মেঘ করে আছে। আকাশে একটিও তারা দেখা যাচ্ছে না। অন্ধকার ঘরে 2 জন চুপ করে বসে রইল।
একজনের চাদরে দেশলাই এবং বাতি বাঁধা ছিল। বর্ষাকালে দেশলাই বহু চেষ্টাতেও জ্বলল না। যে লণ্ঠন সঙ্গে ছিল তাও নিভে গেল। অনেকক্ষণ চুপ করে থেকে একজন বলল, ভাইরে, এক চিলিম তামাকের জোগাড় থাকলে বড় সুবিধা হতো। তাড়াতাড়িতে কিছুই আনা হয়নি। অন্যজন বলল, আমি কিন্তু চট করে এক দৌড়ে সমস্ত কিছু সংগ্রহ করে আনতে পারি। বনমালীর পালানোর মতলব বুঝে বিধু বলল, মাইরি, আর আমি বুঝি এখানে একলা বসে থাকবো? আবার কথাবার্তা বন্ধ হয়ে গেল। 5 মিনিটকে 1 ঘন্টা বলে মনে হতে লাগলো। যারা কাঠ আনতে গিয়েছিল তাদেরকে এরা মনে মনে গাল দিল। তারা যে দিব্যি আরামে কোথাও বসে গল্প করতে করতে তামাক খাচ্ছে, এই সন্দেহ ক্রমশই তাদের মধ্যে ঘনীভূত হয়ে উঠতে লাগলো। কোথাও কিচ্ছু শব্দ নেই, কেবল পুকুর ধার থেকে ক্রমাগত ঝিঁঝি এবং ব্যাঙের ডাক শোনা যেতে লাগলো। এমন সময় মনে হলো যেন খাটটা একটু নড়ল, যেন মৃতদেহ পাশ ফিরে শুলো। বিধু এবং বনমালী রাম নাম জপতে জপতে কাঁপতে লাগলো। রাম 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 রাম। হঠাৎ ঘরের মধ্যে একটা দীর্ঘ নিঃশ্বাস শোনা গেল। বিধু এবং বনমালী এক মুহূর্তে ঘর থেকে লাফ দিয়ে বের হয়ে গ্রামের দিকে দৌড় দিল। প্রায় ক্রোশ 1.5 পথ গিয়ে দেখল তাদের বাকি 2 সঙ্গী লণ্ঠন হাতে ফিরে আসছে। তারা সত্যি সত্যি তামাক খেতে গিয়েছিল। কাঠের কোনো খবর তারা জানে না, অতএব সংবাদ দিল গাছ কেটে কাঠ ফাড়ছে, খুব শিগগিরই রওনা দেবে। তখন বিধু এবং বনমালী কুটিরের সমস্ত ঘটনা বর্ণনা করল। নিতাই এবং গুরুচরণ তাদের কথা অবিশ্বাস করে উড়িয়ে দিল এবং কর্তব্য ত্যাগ করে আসার জন্য অপর 2 জনের প্রতি অত্যন্ত রাগ করে বিস্তর ভর্ৎসনা করতে লাগলো। কাল বিলম্ব না করে 4 জনের শ্মশানে সেই কুটিরে গিয়ে উপস্থিত হলো। ঘরে ঢুকে দেখল মৃতদেহ নেই, শূন্য খাট পড়ে আছে। পরস্পর মুখ চাওয়াচাওয়ি করে ভাবল যদি শেয়ালে নিয়ে গিয়ে থাকে, কিন্তু আচ্ছাদন বস্ত্রটি পর্যন্ত নেই। সন্ধান করতে করতে বাইরে গিয়ে দেখে কুটিরের দরজার কাছে খানিকটা কাদা জমেছিল এবং তাতে সদ্য এবং ক্ষুদ্র পায়ের চিহ্ন। শারদাশঙ্কর সহজ লোক নয়, তাকে এই ভূতের গল্প বললে হঠাৎ যে কোনো শুভ ফল হবে এমন সম্ভাবনা নেই। তখন 4 জনে বিস্তর পরামর্শ করে স্থির করল যে দাহকার্য সম্পন্ন হয়েছে এই রূপ খবর দেওয়াই ভালো। ভোরের দিকে যারা কাঠ নিয়ে আসলো তাদের জানানো হলো বিলম্ব দেখে আগেই দাহকার্য শেষ করা হয়েছে। কুঠিরের মধ্যে কাঠ সঞ্চিত ছিল। এই সম্বন্ধে কারো সহজে সন্দেহ হতে পারে না, কারণ মৃতদেহ এমন কিছু বহুমূল্য সম্পত্তি নয় যে কেউ তা ফাঁকি দিয়ে চুরি করে নিয়ে যাবে। সকলেই জানেন জীবনের যখন কোনো লক্ষণ পাওয়া যায় না, তখনও অনেক সময় জীবন প্রচ্ছন্নভাবে থাকে এবং সময় মতো আবার নতুন করে মৃতপ্রায় দেহে তার কার্য আরম্ভ হয়। কাদম্বিনীও তেমনি মরেনি। হঠাৎ কী কারণে তার জীবনের ক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিল। যখন তার জ্ঞান ফিরল, সে দেখল চারিদিকে নিবিড় অন্ধকার। চির অভ্যাস মতো যেখানে শয়ন করে থাকে, মনে হলো এটা সে জায়গা নয়। একবার ডাকলো, দিদি। অন্ধকার ঘরে কেউ সাড়া দিল না। ভয়ে ভয়ে উঠে বসল। মনে পড়ল সেই মৃত্যু শয্যার কথা।
সেই হঠাৎ বুকের কাছে একটা অসম্ভব যন্ত্রণা, প্রায় দম আটকে যাবার উপক্রম। তার বড় যা ঘরের এক কোণে বসে একটি উনুনের ওপরে খোকার জন্য দুধ গরম করছে। কাদম্বিনী আর দাঁড়াতে না পেরে বিছানার উপর আছাড় খেয়ে পড়ল। রুদ্ধ কণ্ঠে বলল, দিদি, একবার খোকাকে এনে দাও, আমার প্রাণ কেমন করছে। তারপর সমস্ত কালো হয়ে আসলো, যেন একটি লেখা খাতার উপরে দোয়াত শুদ্ধ কালি গড়িয়ে পড়ল। কাদম্বিনীর সমস্ত স্মৃতি এবং চেতনা, বিশ্বগ্রন্থের সমস্ত অক্ষর এক মুহূর্তে একাকার হয়ে গেল। খোকা তাকে একবার শেষবারের মতো তার সেই সুমিষ্ট ভালোবাসার স্বরে কাকিমা বলে ডেকেছিল কিনা, তার অনন্ত অজ্ঞাত মরণযাত্রার পথে চিরপরিচিত পৃথিবী থেকে এই শেষ স্নেহটুকু বাকি পথটুকুর সম্বল হিসেবে সংগ্রহ করে এনেছিল কিনা বিধবার তাও মনে পড়ে না। প্রথমে মনে হলো জমালয় বুঝি এরকমই চির নির্জন এবং চির অন্ধকার, সেখানে কিছুই দেখার নেই, শোনার নেই, কাজ করবারও নেই, কেবল চিরকালই এরকম জেগে বসে থাকতে হয়। তারপর যখন দরজা দিয়ে হঠাৎ একটা ঠান্ডা হাওয়া এবং বর্ষার ব্যাঙের ডাক কানে এলো, তখন এক মুহূর্তে তার এই ছোট্ট জীবনের শৈশব সমস্ত বর্ষার স্মৃতি একজোট হয়ে তার মনে উদয় হলো এবং পৃথিবীর স্পর্শ সে অনুভব করতে পারল। একবার বিদ্যুৎ চমকে উঠল। সামনে পুকুর, বটগাছ, বিশাল মাঠ এবং দূরে বড় বড় গাছের সারি এক পলকে চোখে পড়ল। মনে পড়ে গেল মাঝে মাঝে পুণ্যতিথি উপলক্ষে এই পুকুরে সে স্নান করেছে এবং সেই সময় এই শ্মশানে মৃতদেহ দেখে মৃত্যুকে কি ভয়ানকই না মনে হতো। প্রথমেই মনে হলো বাড়ি ফিরে যেতে হবে, কিন্তু তখনই ভাবল, আমি তো বেঁচে নেই, আমাকে বাড়িতে নেবে কেন? সেখানে যে অমঙ্গল হবে। এই জীবজগৎ থেকে আমি যে নির্বাসিত হয়ে এসেছি, আমি যে আমার প্রেতাত্মা। তাই যদি না হবে তবে সে এই মাঝরাতে সারদা শঙ্করের সুরক্ষিত অন্দরমহল থেকে এই দুর্গম শ্মশানে আসলো কেমন করে? এখন যদি তার মৃতদেহের শেষকৃত্য না হয়ে গিয়ে থাকে, তবে দাহ করার লোকজন গেল কোথায়? সারদা শঙ্করের আলোকিত ঘরে তার মৃত্যুর শেষ মুহূর্ত মনে পড়ে গেল। তারপরেই এই বহু দূরবর্তী জনশূন্য অন্ধকার শ্মশানের মধ্যে নিজেকে একাকিনী দেখে সে জানল, আমি এই পৃথিবীর জনসমাজের আর কেউ নই। আমি অতি ভীষণ অকল্যাণকারিণী, আমি আমার প্রেতাত্মা। এই কথা মনে আসা মাত্রই তার মনে হলো তার চারদিক থেকে যেন বিশ্ব নিয়মের সমস্ত বন্ধন ছিন্ন হয়ে গেছে। তার যেন এখন অদ্ভুত শক্তি, অসীম স্বাধীনতা। সে যেখানে ইচ্ছে যেতে পারে, যা ইচ্ছে করতে পারে। এই নতুন ভাবের আবির্ভাবে সে উন্মাদ হয়ে হঠাৎ একটা দমকা বাতাসের মতো ঘর থেকে বেরিয়ে অন্ধকার শ্মশানের মাঝে চলতে লাগলো। মনে লজ্জা, ভয়, ভাবনার লেশমাত্র রইল না। চলতে চলতে কাদম্বিনীর শরীর দুর্বল হয়ে আসতে লাগলো। মাঠের পর মাঠ আর শেষ হয় না। মাঝে মাঝে ধান ক্ষেত, কোথাও বা এক হাঁটু জল দাঁড়িয়ে আছে। যখন ভোরের আলো অল্প অল্প দেখা দিয়েছে, তখন কিছু দূরে লোকালয়ের বাঁশঝাড় থেকে দুটো একটা পাখির ডাক শোনা গেল। তখন
তার কেমন ভয় করতে লাগলো। পৃথিবীর সাথে, জীবিত মানুষের সাথে এখন তার নতুন সম্পর্ক কেমন হয়েছে তা সে কিচ্ছু জানে না। যতক্ষণ মাঠে, শ্মশানে, শ্রাবণের রাতের অন্ধকারের মধ্যে ছিল, ততক্ষণ সে যেন নির্ভয়ে নিজের রাজ্যে ছিল। দিনের আলোয় লোকালয় তার পক্ষে যেন অতি ভয়ঙ্কর স্থান বলে মনে হলো। মানুষ ভূতকে ভয় করে, ভূতও মানুষকে ভয় করে। মৃত্যু নদীর দুই পারে দুইজনের বাস। কাপড়ে কাদা মেখে অদ্ভুত ভাবের বশে ও রাত জাগার ফলে পাগলের মতো হয়ে কাদম্বিনীর যেরকম চেহারা হয়েছিল, তাতে মানুষ তাকে দেখে ভয় পেতেই পারত, এবং ছেলেরা বোধহয় দূরে পালিয়ে তাকে ঢিল মারত। সৌভাগ্যক্রমে একটি পথিক ভদ্রলোক তাকে সর্বপ্রথম এই অবস্থায় দেখতে পায়। সে এসে বলল, মা, তোমাকে যে ভদ্র ঘরের বউ বলেই মনে হয়। তুমি এ অবস্থায় একলা পথে কোথায় চলেছ? কাদম্বিনী প্রথমে কোনো উত্তর না দিয়ে তাকিয়ে রইল। হঠাৎ কিছুই ভেবে পেল না। সে যে সংসারের মধ্যে আছে, তাকে যে ভদ্র ঘরের বউয়ের মতোই দেখাচ্ছে, গ্রামের পথে পথিক তাকে যে প্রশ্ন জিজ্ঞাসা করছেন, এ সমস্তই তার কাছে অভাবনীয় বলে বোধ হলো। পথিক তাকে আবার বলল, চলো মা, আমি তোমাকে ঘরে পৌঁছিয়ে দিই। তোমার বাড়ি কোথায় আমাকে বলো। কাদম্বিনী চিন্তা করতে লাগল। শ্বশুরবাড়ি ফেরার কথা মনে আনাই যায় না, বাপের বাড়ি তো নাই। তখন ছেলেবেলার সইকেই মনে পড়ল। সই যোগমায়ার সাথে যদিও ছেলেবেলা থেকেই বিচ্ছেদ, তবুও মাঝে মাঝে চিঠিপত্র চলে। এক এক সময় রীতিমতো ভালোবাসার লড়াই চলতে থাকে। কাদম্বিনী জানাতে চায় ভালোবাসা তার দিকেই প্রবল। ওদিকে যোগমায়া জানাতে চায় কাদম্বিনী তার ভালোবাসার যথোপযুক্ত প্রতিদান দেয়নি। কোনো সুযোগে একবার দুজনের দেখা হলে যে এক মুহূর্ত কেউ কাউকে চোখের আড়াল করতে পারবে না, এই বিষয়ে কোনো পক্ষেরই কোনো সন্দেহ ছিল না। কাদম্বিনী ভদ্রলোকটিকে বলল, নিশ্চিন্তাপুরে শ্রীপতিচরণ বাবুর বাড়ি যাব। পথিক কলকাতায় যাচ্ছিলেন। নিশিন্দাপুর যদিও কাছে নয়, তবুও তাঁর যাওয়ার পথেই পড়ে। তিনি স্বয়ং বন্দোবস্ত করে কাদম্বিনীকে শ্রীপতিচরণ বাবুর বাড়ি পৌঁছিয়ে দিলেন। দুই সইয়ের মিলন হলো। প্রথমে চিনতে একটু দেরি হলেও তারপর উভয়ের চোখেই ছেলেবেলার দৃশ্য ক্রমশ ফুটে উঠেছিল। যোগমায়া বলল, ওমা, আমার কি ভাগ্য! তোমার যে দর্শন পাবো এমন তো আমি ভাবতেই পারিনি। কিন্তু ভাই, তুমি এখানে আসলে কি করে? তোমার শ্বশুরবাড়ির লোকেরা কি তোমায় ছেড়ে দিয়ে গেল? কাদম্বিনী চুপ করে রইল। অবশেষে বলল, ভাই, শ্বশুর বাড়ির কথা আমাকে জিজ্ঞাসা করো না। আমাকে দাসীর মতো বাড়ির এক প্রান্তে ঠাঁই দিও, আমি তোমাদের কাজ করে দেব। যোগমায়া বলল, ওমা, সে কি কথা? দাসীর মতো থাকবে কেন? তুমি তো আমার সই, তুমি আমার। এমন সময় শ্রীপতি ঘরে প্রবেশ করল। কাদম্বিনী খানিকক্ষণ তার মুখের দিকে তাকিয়ে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেল। মাথায় কাপড় দেওয়া বা কোনো রকম সংকোচ বা সম্ভ্রমের লক্ষণ দেখা গেল না। পাছে তার সইয়ের বিরুদ্ধে শ্রীপতি কিছু মনে করে, এজন্য ব্যস্ত হয়ে যোগমায়া নানাভাবে তাকে বোঝাতে আরম্ভ করল। কিন্তু এতই অল্প বোঝাতে হলো, এবং শ্রীপতি এত সহজে যোগমায়ার সমস্ত প্রস্তাবে
অনুমোদন দিল যে যোগমায়া বিশেষ সন্তুষ্ট হল না। কাদম্বিনী সইয়ের বাড়িতে আসলো ঠিকই, কিন্তু সইয়ের সঙ্গে মিশতে পারল না। মাঝে মৃত্যুর ব্যবধান। নিজের সম্বন্ধে সর্বদা একটা সন্দেহ এবং চেতনা থাকলে পরের সঙ্গে মেলা যায় না। কাদম্বিনী যোগমায়ের মুখের দিকে চায় এবং কি যেন ভাবে। মনে করে স্বামী এবং ঘরকন্যা নিয়ে ও যেন বহু দূরে আর এক জগতে আছে। স্নেহ, মমতা, কর্তব্য নিয়ে ও যেন পৃথিবীর লোক, আর কাদম্বিনী যেন শূন্য ছায়া। ও যেন অস্তিত্বের দেশে আর নিজে যেন অনন্তের মধ্যে। যোগমায়ারও কেমন কেমন লাগলো, কিছুই বুঝতে পারল না। মেয়ে মানুষেরা রহস্য সহ্য করতে পারে না, কারণ অনিশ্চিতকে নিয়ে কবিত্ব করা যায়, বীরত্ব করা যায় এবং পাণ্ডিত্যও করা যায়, কিন্তু ঘরকন্যা করা যায় না। এই জন্য মেয়ে মানুষেরা যেটা বুঝতে পারে না, হয় সেটার অস্তিত্ব বিলোপ করে তার সাথে কোনো সম্পর্ক রাখে না, নয় তাকে নিজে হাতে নতুন রূপ দিয়ে নিজের ব্যবহারযোগ্য একটি সামগ্রী করে তোলে। যদি দুইয়ের কোনোটাই না পারে, তবে তার উপর ভারী রাগ করতে থাকে। কাদম্বিনী যতই দুর্বোধ হয়ে উঠল, যোগমায়া তার উপর ততই রাগ করতে লাগল। ভাবল, এ কি উপদ্রব ঘাড়ের উপর চাপল রে বাবা। আবার আর এক বিপদ। কাদম্বিনীর নিজেরই নিজেকে ভয় করতে লাগল। সে নিজের কাছ থেকে নিজে কিছুতেই পালাতে পারে না। যাদের ভূতের ভয় আছে, তারা নিজেরাই নিজেদের ছায়াকে ভয় করে। যেখানে দৃষ্টি রাখতে পারে না, সেইখানেই ভয়। কিন্তু কাদম্বিনীর নিজের মধ্যেই সবচেয়ে বেশি ভয়, বাইরে তার ভয় নেই। এই জন্য নির্জন দুপুরবেলায় সে একা ঘরে এক একদিন চিৎকার করে উঠত, এবং সন্ধ্যাবেলায় প্রদীপের আলোয় নিজের ছায়া দেখলে তার গা ছমছম করতে থাকত। তার এই ভয় দেখে বাড়ি শুদ্ধ লোকের মনে কেমন একটা ভয় জন্মে গেল। চাকরদাসীরা এবং যোগমায়াও যখন তখন যেখানে সেখানে ভূত দেখতে আরম্ভ করল। একদিন এমন হলো, কাদম্বিনী মাঝরাতে নিজের শোবার ঘর থেকে কাঁদতে কাঁদতে একেবারে যোগমায়ার ঘরের দরজার সামনে এসে বলল, দিদি, দিদি, তোমার দুটি পায়ে পড়ি গো, আমাকে একলা ফেলে রেখো না। যোগমায়া যেমন ভয়ও পেল, তেমনি রাগও করল। ইচ্ছে করল তক্ষুনি কাদম্বিনীকে দূর করে দেয়, কিন্তু দয়াপরায়ণ শ্রীপতি অনেক চেষ্টায় তাকে ঠান্ডা করে পাশের ঘরে নিয়ে গেল। পরদিন অসময়ে অন্তঃপুর থেকে শ্রীপতির ডাক এলো। যোগমায়া তাকে হঠাৎ ভর্ৎসনা করতে আরম্ভ করল। হ্যাঁ গা, তুমি কেমন ধারা লোক? হ্যাঁ, একজন মেয়ে মানুষ নিজের শ্বশুর ঘর ছেড়ে তোমার বাড়ি এসে ঠাঁই নিয়েছে, মাসখানেক হয়ে গেল যাওয়ার নাম করে না, আর তোমার মুখে যে একটি মাত্র আপত্তি শুনি না। তোমার মনের ভাবটা কি একটু বুঝিয়ে বলো তো দেখি। তোমরা পুরুষ মানুষ এমনই জাত বটে। সত্যি, সাধারণ স্ত্রী জাতির পরে পুরুষ মানুষদের একটা নির্বিচার পক্ষপাত আছে, এবং সেজন্য স্ত্রী লোকেরাই তাদেরকে সর্বোচ্চ অপরাধী মনে করে। নিঃসহায় অথচ সুন্দরী কাদম্বিনীর প্রতি শ্রীপতির করুণা যে সঠিক মাত্রার চেয়ে খানিক বেশিই ছিল, তার বিরুদ্ধে তিনি যোগমায়ার গা ছুঁয়ে শপথ করতে উদ্যত হলেও তার ব্যবহারে তার প্রমাণ পাওয়া যেত। তিনি মনে করতেন, নিশ্চয়ই
শ্বশুরবাড়ির লোকেরা এই সন্তানহীনা বিধবার প্রতি অন্যায় অত্যাচার করত। তাই নিতান্ত সহ্য করতে না পেরে পালিয়ে কাদম্বিনী আমার আশ্রয় নিয়েছে। যখন এর বাপ মা কেউই নেই, তখন আমি একে কি করে ত্যাগ করি? এই বলে তিনি কোনো রকম খোঁজ খবর নিতে নারাজ ছিলেন এবং কাদম্বিনীকেও এই অস্বস্তিকর বিষয়ে প্রশ্ন করে বিরক্ত করতে তার প্রবৃত্তি হয়নি। তখন তার স্ত্রী তার অসার কর্তব্যজ্ঞানে নানাভাবে আঘাত দিতে লাগল। কাদম্বিনী শ্বশুরবাড়িতে খবর দেওয়া যে তার নিজ ঘরের শান্তি রক্ষার জন্য একান্ত আবশ্যক হয়ে পড়েছে, তা তিনি বেশ বুঝতে পারলেন। অবশেষে ঠিক করলেন, হঠাৎ চিঠি লিখলে ভালো ফল নাও হতে পারে। অতএব স্থির করলেন রানীহাটে তিনি নিজে গিয়ে খোঁজ নেবেন। শ্রীপতি তো গেলেন, এদিকে যোগমায়া এসে কাদম্বিনীকে বলল, সই, এখানে তোমার আর থাকা ভালো দেখাচ্ছে না। লোকে কি বলবে? কাদম্বিনী গম্ভীরভাবে যোগমায়ার মুখের দিকে তাকিয়ে বলল, লোকের সঙ্গে আমার সম্পর্ক কি? যোগমায়া কথা শুনে অবাক হয়ে গেল। খানিক রেগে বলল, তোমার না থাকে আমাদের তো আছে। আমরা পরের বাড়ির বউকে কি বলে আটকে রাখি? কাদম্বিনী বলল, আমার আর শ্বশুর ঘর কোথায়? যোগমায়া ভাবল, মরণ পোড়া কপালে বলে কি? কাদম্বিনী ধীরে ধীরে বলল, আমি কি তোমাদের কেউ? আমি কি আদেও এই পৃথিবীর? তোমরা হাসছো, কাঁদছো, ভালোবাসছো, সবাই যে যারটা নিয়ে আছো। আমি তো কেবল চেয়ে আছি। তোমরা মানুষ আর আমি ছায়া। বুঝতে পারি না ভগবান আমাকে তোমাদের এই সংসারের মাঝে কেন রেখেছেন। তোমরাও ভয় করো, পাছে তোমাদের হাসি খেলার মধ্যে আমি অমঙ্গল আনি। আমিও বুঝে উঠতে পারি না তোমাদের সঙ্গে আমার কি সম্পর্ক। কিন্তু ঈশ্বর যখন আমাদের জন্য আর কোনো জায়গাই রাখেননি, তখন কাজে কাজেই বাঁধন ছিঁড়ে যায়। তবু তোমাদের কাছেই ঘুরে ঘুরে বেড়াই। এমনভাবে কাদম্বিনী কথাগুলো বলে গেল যে যোগমায়া একরকম করে মোটের উপর একটা কি বুঝতে পারল, কিন্তু আসল কথাটা বুঝল না, জবাবও দিতে পারল না, দ্বিতীয়বার প্রশ্নও করতে পারল না। অত্যন্ত ভারগ্রস্ত গম্ভীরভাবে চলে গেল। রাত যখন প্রায় 10টা, তখন শ্রীপতি রানীহাট থেকে ফিরে আসলেন। মুষলধারে বৃষ্টিতে যেন পৃথিবী ভেসে যাচ্ছে। ক্রমাগতই তার ঝরঝর শব্দে মনে হচ্ছে এই বৃষ্টির শেষ নেই, আজ রাতেরও যেন শেষ নেই। যোগমায়া জিজ্ঞেস করল, কি হলো? সে অনেক কথা, পরে হবে। এই বলে কাপড় ছেড়ে রাতের খাবার খেলেন এবং তামাক খেয়ে শুতে গেলেন। ভাবটা অত্যন্ত চিন্তিত। যোগমায়া অনেকক্ষণ কৌতূহল চেপে রেখেছিলেন। শেষে শোবার সময় জিজ্ঞেস করলেন, আচ্ছা, কি শুনলে বলো তো? শ্রীপতি বললেন, নিশ্চয়ই তুমি একটা ভুল করছো। এই কথা শোনা মাত্রই যোগমায়ার মনে মনে রাগ হলো। ভুল মেয়েরা কখনোই করে না, যদি বা করে কোনো সুবুদ্ধি সম্পন্ন পুরুষের তা উল্লেখ করা উচিত নয়। নিজের ঘাড় পেতে মেনে নেওয়াই যুক্তিযুক্ত। যোগমায়া একটু কড়া সুরে বলল, কিরকম শুনি? শ্রীপতি বললেন, যে স্ত্রীলোকটিকে তোমার ঘরে ঠাঁই দিয়েছ, সে তোমার সই কাদম্বিনী নয়। এমনতর কথা শুনলে সহজেই রাগ হতে পারে, বিশেষত নিজের স্বামীর মুখে শুনলে তো কথাই নেই। যোগমায়া বললে, আমার সইকে আমি চিনি না? তোমার কাছ থেকে চিনতে হবে?
কি কথার ছিরি! শ্রীপতি বুঝিয়ে বললেন, এখানে কথার শ্রী নিয়ে কোনো রকম তর্ক হচ্ছেই না, প্রমাণ দেখতে হবে। যোগমায়ার সই কাদম্বিনী যে মারা গেছে তাতে কোনো সন্দেহ নেই। যোগমায়া বললেন, ওই শোনো, তুমি নিশ্চয়ই কোনো গোল পাকিয়ে এসেছো। কোথায় যেতে গিয়ে কোথায় গিয়েছো, কি শুনতে কি শুনেছো তার ঠিক নেই। তোমাকে নিজেকে যেতে বলেছিল? হ্যাঁ, একখানা চিঠি লিখে দিলে তো সমস্ত পরিষ্কার হয়ে যায়। নিজের কর্মদক্ষতার উপর স্ত্রীর এরূপ বিশ্বাসের অভাবে শ্রীপতি অত্যন্ত ক্ষুণ্ণ হয়ে বিস্তারিতভাবে সমস্ত প্রমাণ দিতে লাগলেন, কিন্তু কোনো ফল হলো না। উভয় পক্ষে হ্যাঁ না করতে করতে রাত 2টো বেজে গেল। যদিও কাদম্বিনীকে এই মুহূর্তে ঘর থেকে বের করে দেওয়া সম্বন্ধে স্বামী স্ত্রী কারো মতভেদ ছিল না, কারণ শ্রীপতির বিশ্বাস তাঁর অতিথি ছদ্ম পরিচয়ে তাঁর স্ত্রীকে এতদিন প্রতারণা করেছে, এবং যোগমায়ের বিশ্বাস সে কুল ত্যাগিনী। অতএব উপস্থিত তর্কটা সম্বন্ধে উভয়ের কেউই হার মানতে নারাজ। উভয়ের কণ্ঠস্বর ক্রমেই বাড়তে লাগলো। ভুলেই গেলেন পাশের ঘরেই কাদম্বিনী শুয়ে আছে। এ তো ভালো বিপদে পড়া গেল, আমি নিজের কানে শুনে আসলাম। সেই কথা বললে মানবো কেন? আমি তো নিজের চোখে দেখছি। অবশেষে যোগমায়া জিজ্ঞেস করলেন, আচ্ছা, কাদম্বিনী কবে মরল বলো দেখি? ভাবলেন কাদম্বিনীর কোনো একটা চিঠির তারিখের সাথে তার কথার অমিল খুঁজে শ্রীপতির ভ্রম ভাঙিয়ে দেবেন। কিন্তু শ্রীপতি যে তারিখের কথা বললেন, দুজনেই তা হিসেব করে দেখলেন যেদিন সন্ধ্যাবেলায় কাদম্বিনী তাদের বাড়িতে আসে সে তারিখ ঠিক তার আগের দিনেরই। শোনামাত্র যোগমায়ার বুকটা হঠাৎ কেঁপে উঠল। শ্রীপতিরও কেমন যেন একই রকম অবস্থা। এমন সময় তাদের ঘরের দরজা খুলে গেল। একটা বাদলার হাওয়া ঢুকে প্রদীপটা ফস করে নিভে গেল। বাইরের অন্ধকার ঢুকে এক মুহূর্তে সমস্ত ঘরটা আগা গোড়া ভরে গেল। কাদম্বিনী একেবারে ঘরের ভিতরে এসে দাঁড়ালো। তখন রাত 2:30 বেজে গেছে। বাইরে অনবরত বৃষ্টি পড়ছে। কাদম্বিনী বলল, সই, আমি তোমার সেই কাদম্বিনী, কিন্তু এখন আর আমি বেঁচে নেই, আমি মরে আছি। যোগমায়া ভয়ে চিৎকার করে উঠলেন। শ্রীপতির মুখ থেকে একটিও শব্দ বের হলো না। কিন্তু আমি মরেছি ছাড়া তোমাদের কাছে আর কি অপরাধ করেছি? আমার যদি ইহলোকেও স্থান না হয়, পরলোকেও স্থান না হয়, ওগো, আমি তবে কোথায় যাব? তীব্র কণ্ঠে চিৎকার করে যেন এই গভীর বর্ষার রাতে সুপ্ত বিধাতাকে জাগিয়ে তুলে জিজ্ঞেস করলেন, ওগো, আমি তবে কোথায় যাব? এই বলে জ্ঞান হারিয়ে ফেলা দম্পতিকে অন্ধকার ঘরে ফেলে বিশ্বজগতে কাদম্বিনী নিজের ঠাঁই খুঁজতে গেল। কাদম্বিনী যে কেমন করে রানীহাটে ফিরে গেল তা বলা কঠিন, কিন্তু প্রথমে কাউকে দেখা দিল না। সমস্ত দিন না খেয়ে দিয়ে একটা ভাঙা পোড়ো মন্দিরে কাটিয়ে দিল। বর্ষার অকাল সন্ধ্যা যখন অত্যন্ত ঘন হয়ে আসলো এবং আসন্ন দুর্যোগের আশঙ্কায় গ্রামের লোকেরা যখন ব্যস্ত হয়ে যে যার ঘরে আশ্রয় করছে, কাদম্বিনী তখন পথে বের হলো। শ্বশুরবাড়ির দৌড়ে গিয়ে একবার তার বুকটা কেঁপে উঠল, কিন্তু মস্ত ঘুমটা টেনে যখন ভিতরে প্রবেশ করল
দ্বাররক্ষীরা তাকে দাসী ভেবে কেউ কোনো বাধা দিল না। এমন সময় বৃষ্টি খুব ঝেঁপে আসলো, হাওয়াও বেশ জোরে বইতে লাগলো। তখন বাড়ির গৃহিণী সারদা শঙ্করের স্ত্রী তাঁর বিধবা ননদের সাথে তাস খেলছিলেন। ঝি ছিল রান্নাঘরে এবং জ্বরে আচ্ছন্ন খোকা শোবার ঘরে বিছানায় ঘুমাচ্ছিল। কাদম্বিনী সকলের চোখের আড়ালে গিয়ে সেই ঘরে ঢুকল। সে যে কি ভেবে শ্বশুরবাড়ি এসেছিল তা সে জানে না, কেবল এইটুকু জানে যে একবার খোকাকে চোখে দেখে যাবার ইচ্ছে। তারপর কোথায় যাবে, কি হবে, সে কথা সে ভাবেওনি। প্রদীপের আলোয় দেখল রুগ্ন শীর্ণ খোকা হাত মুঠো করে ঘুমিয়ে আছে। এই দেখে কাদম্বিনীর তৃষ্ণার্ত হৃদয় যেন তৃপ্ত হলো। তবে তাকে একবার বুকে চেপে না ধরলে কি বাঁচা যায়? আর তারপরে মনে পড়ল, আমি তো নেই, তাহলে খোকাকে কে দেখে? ওর মা সঙ্গ ভালোবাসে, গল্প ভালোবাসে, খেলা ভালোবাসে। এতদিন আমার হাতে ভার দিয়েই সে নিশ্চিন্ত ছিল। কখনো তাকে ছেলে মানুষ করার কোনো দায় পোহাতে হয়নি। আজ একে তেমন করে কে যত্ন করে? এমন সময় খোকা হঠাৎ পাশ ফিরে আধো ঘুমে বলে উঠল, কাকিমা জল দে। আহ, মরে যাই সোনা আমার, তোর কাকিমাকে এখনো ভুলিসনি। তাড়াতাড়ি কুঁজো থেকে জল ঢেলে খোকাকে বুকের উপর তুলে কাদম্বিনী তাকে জল খাওয়ালো। যতক্ষণ ঘুমের ঘোর ছিল, চির অভ্যাস মতো কাকিমার হাত থেকে জল খেতে খোকার কিছুই আশ্চর্য বোধ হলো না। অবশেষে কাদম্বিনী যখন বহু দিনের আকাঙ্ক্ষা মিটিয়ে খোকার গালে একটা চুমু খেয়ে তাকে আবার শুইয়ে দিল, তখন তার ঘুম ভেঙে গেল এবং কাকিমাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করল, কাকিমা তুমি মরে গেছিলি? কাকিমা বলল, হ্যাঁ খোকা। আবার তুই খোকার কাছে ফিরে এসেছিস? আর তুই মরে যাবি না তো? এর উত্তর দেবার আগেই একটা গোল বাঁধল। ঝি এক বাটি সাবু হাতে করে ঘরে ঢুকল। হঠাৎ বাটি ফেলে বলে আছাড় খেয়ে পড়ে গেল। চিৎকার শুনে তাস ফেলে গিন্নি ছুটে আসলেন। ঘরে ঢুকতেই তিনি একেবারে কাঠের মতো হয়ে গেলেন। পালাতেও পারলেন না, আবার কিছু বলতেও পারলেন না। এইসব দেখে খোকাও ভয় পেয়ে গেল। সে কেঁদে বলে উঠল, কাকিমা তুই যা। কাদম্বিনী অনেক দিন পর আজ অনুভব করল যে সে মরেনি। সেই পুরনো ঘরদোর, সেই খোকা, সেই স্নেহ তার কাছে সমান জীবন্তভাবেই আছে। মাঝে কোনো বিচ্ছেদ, কোনো ব্যবধান জন্মায়নি। সইয়ের বাড়ি গিয়ে অনুভব করেছিল বাল্যকালের সেই সই মরে গেছে। খোকার ঘরে এসে বুঝতে পারল খোকার কাকিমা তো এক তিলও মরেনি। ব্যাকুলভাবে বলল, দিদি, তোমরা আমাকে দেখে ভয় কেন পাচ্ছ? এই দেখো দেখো, আমি তোমাদের সেই তেমনই আছি। গিন্নি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, অজ্ঞান হয়ে পড়ে গেলেন। বোনের কাছে সংবাদ পেয়ে সারদা শঙ্কর বাবু স্বয়ং অন্দরমহলে এসে উপস্থিত হলেন। তিনি হাত জোর করে কাদম্বিনীকে বললেন, ছোট বৌমা, এই কি তোমার উচিত হয়? সতীশ আমার বংশের একমাত্র ছেলে, তুমি কেন ওর উপর নজর দিচ্ছ? আমরা কি তোমার পর? তুমি যাওয়ার পর থেকে ও প্রতিদিন একটু একটু করে শুকিয়ে যাচ্ছে, ওর ব্যায়ামও আর ছাড়ে না।
দিন রাত কেবল কাকিমা কাকিমা করে। যখন এই সংসার থেকে বিদায় নিয়েইছ, তখন এই মায়া বন্ধন ছিঁড়ে দাও। আমরা তোমার যথোচিত সৎকার করব। এবার কাদম্বিনী আর সহ্য করতে পারল না, তীব্র কণ্ঠে বলে উঠল, ওগো, আমি মরিনি গো, মরিনি। আমি তোমাদের কেমন করে বোঝাবো যে আমি মরিনি? এই দেখো দেখো, আমি বেঁচে আছি। বলে কাঁসার বাটিটা মাটি থেকে তুলে কপালে আঘাত করতে লাগলো। আমি মরিনি, 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 আমি মরিনি। কপাল ফেটে রক্ত বেরোতে শুরু করলো। তখন বলল, এই দেখো দেখো, আমি বেঁচে আছি। সারদা শঙ্কর মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন। তখন কাদম্বিনী, ওগো, আমি মরিনি গো, মরিনি গো, আমি মরিনি বলে চিৎকার করে ঘর থেকে বের হয়ে সিঁড়ি বেয়ে নেমে অন্তপুরের পুকুরের জলের মধ্যে গিয়ে পড়ল। সারদা শঙ্কর উপরের ঘর থেকে শুনতে পেলেন একটা শব্দ। সমস্ত রাত বৃষ্টি পড়তে লাগলো। তার পরদিন সকালেও বৃষ্টি পড়েছে। সারা দিনে বৃষ্টির বিরাম নেই। কাদম্বিনী মরে গিয়ে প্রমাণ করল যে সে মরেনি। শুনছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প জীবিত ও মৃত। আজকের গল্প পাঠে স্বরূপ, মুখ্য চরিত্রে অর্থাৎ কাদম্বিনীর ভূমিকায় শ্রেয়া। গল্পে খোকার চরিত্রে যার গলা আপনারা শুনতে পেলেন তিনি হলেন আমাদের সব থেকে ক্ষুদে সদস্য আয়ুষা চক্রবর্তী। যোগমায়ার চরিত্রে সৃষ্টি, শ্রীপতি চরণ সহস্রাংশু, সারদা শঙ্কর প্রদীপ্ত, পথিক অরিত্র, বিধু এবং বনমালীর চরিত্রে যথাক্রমে রজত এবং সঞ্জীব। গল্পের ডিরেকশন এবং কো ডিরেকশনে স্বরূপ এবং প্রদীপ্ত। গল্পের এডিটিং, পোস্টার ডিজাইনিং, সাউন্ড ডিজাইনিং এবং সূত্রধার আমি প্রদীপ্ত। শেষ হলো জীবিত ও মৃত। এরকমই আরও নানান স্বাদের গল্প শুনতে সাবস্ক্রাইব করুন গল্পলোক প্রোডাকশনসকে। টিল দেন, স্টে টিউনড।